কমিশন কি এটা বোঝাতে চাইছে 50 বছরের বয়স যাদের হয়ে যাবে তাদের সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে, তারা পারবে না, প্রজনন ক্ষমতা থাকবে না, এটাকে বোঝাতে চাইছে? ঘুরে ফিরিয়ে আপনার কিছু না কিছু ভুল বার করবে আর ভুলটা মেজর নন ইস্যুকে ইস্যু করবে। আপনারা জানেন বিশ্বখ্যাত ব্যক্তি বাংলার গর্ব অমর্ত্য সেন স্যারকে নোবেলজয়ী যিনি, তাকেও ডাক হয়েছে তার পিতা পুত্রের বয়সে এই পার্থক্য নিয়ে। ভাবতে পেরেছে হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে? আজ বাঙালি একজন টপ ক্লাস মানুষ, ওয়ার্ল্ড ক্লাস মানুষ, তাকে ওরা ছাড়ছে না। কদিন আগে রবি ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীতের আক্রমণ, বঙ্কিম বাবুকে আর বলবো ভাষাটা বলা যাবে না, আমাদের শ্রদ্ধেয় হৃদয়ে থাকে। তারপরে আমাদের রাজা রামমোহন রায় স্যারকে যে যা পাচ্ছে বাঙালিদের উপর অত্যাচার চলছে, কোনো কারো কথা নাই। তাই আপনাদের বলবো তৈরি হতে হবে, আমাদেরকে মাঠে ময়দানে লড়াই হবে, আইনি লড়াই হবে। অলরেডি আমি মামলা করে রেখেছি, এখন যেগুলো আছে সেগুলো নিয়েও তো অ্যাড করতে পারি বা নতুন মামলা করতে পারি। আপনারা আতঙ্কিত হবেন না। আর দ্বিতীয় কথা, মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে। মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে? মনে হয় আপনাদের দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না, কারণ এরাই তো মমতা ব্যানার্জি এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আদিবাসীদের ফেক এসটি সার্টিফিকেট। অরিজিনাল যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না, ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে। ফেক এসটি এসসি সার্টিফিকেট রমরমা, যে আমার পিছড়ে বর্গের গরিব হিন্দু মাটা, তার ছেলেটা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে 22% আছে, সেই 22% তার ছেলেটা পাচ্ছে না, কারণ যে দলিত নয়, দলিত সেজে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে। আজ রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থসামাজিকভাবে মুসলমান যারা অনগ্রসর শ্রেণীতে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য 10% সংরক্ষণের কথা বলেছিল। মমতা ব্যানার্জি হাতে শুধু একটা কাগজ ধরিয়ে দিয়ে সংরক্ষণটা কেড়ে নিয়েছে। একইভাবে মমতা ব্যানার্জি যেভাবে ওয়াকফটা ডুবালো আপনাদেরকে, বুঝতে পারছেন কেমন ভাবে ডুবিয়েছে? একইভাবে এসআইআরটাও আপনাদেরকে ডুবাবে, মিলিয়ে নেবেন আপনারা। যদি আমরা পেশার না তৈরি করতে পারি, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর যদি আমরা পেশার তৈরি করতে পারি যে আপনাকে এই কাজগুলো করতে হবে, তাহলে জানবেন এই এসআইআর এই ওয়াকফের মতোই বিজেপির হাতে তুলে দেবে। তাই আপনাকে আমাকে তৈরি থাকতে হবে। আমি খবর পেলাম 21শে জানুয়ারি, নাকি হিয়ারিং এর প্রচুর ডাক পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন। তার আগে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন, অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন গড়ে, যে আমাদের ডেট চেঞ্জ করা হোক, অপশন ডেট চেঞ্জ করা হোক। হবে তো নাকি ভাই? কারা কারা যেতে রাজি 21শে জানুয়ারি? মায়েদেরকেও কিন্তু এবার যেতে হবে, শুধু বাপেরা নয়, মায়েদেরকেও যেতে হবে। তাহলে আপনারা কি করবেন? আমাদের যারা নেতৃত্বরা আছে আইএসএফ এর, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশন লিখুন, কাল থেকে জমা দিয়ে দিন যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। যাকে ডেকেছে সে ওই চিঠির এগেনস্টে একটা চিঠি করবে, বায়ান কি হবে সব আমাদের নেতৃত্বরা জানে, যারা আছে লিখে দেবে। আপনারা যে জমা করে বিডিও অফিসে রিসিপ্ট নিয়ে চলে আসবেন, অন্য সময় আপনাদের ডেট দেবে। তবে একটা কথা বলে রাখি, হিয়ারিং এ যারা যাবেন, হিয়ারিং এ যাওয়ার পরে হিয়ারিং হবে, হয় ফিরে চলে আসবেন না। আপনাকে হিয়ারিং এর জন্য যে কাগজটা দিয়েছে ওখানে কিন্তু একটা স্ট্যাম্প মেরে সই করিয়ে নিয়ে আসবেন, কারণ আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন কি করলেন না ওই স্ট্যাম্পের উপরে নির্ভর করছে। হয়তো আপনি হিয়ারিং এ অ্যাটেন্ড করলেন, সব কাগজপত্র দেখালেন, আমাদের অজুদ্দিনকে ডাকবে, অজুদ্দিন যাবে, কাগজ দেখিয়ে চলে আসবে, পরে কি বলবে? যদি কাগজে না স্ট্যাম্প লাগানো থাকে বলবে ও আসেনি, তাহলে ও ফ্রড ভোটার, ফেক ভোটার, তাহলে ওর নামটা কেটে দেওয়া হোক। এই ভুলটা আপনারা করবেন না। হিয়ারিং যদিও এখন সুপ্রিম কোর্ট এখন স্টে দেয়নি, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, এটাই বিষয়টা নতুন করে ইনক্লুড করব বা নতুন মামলা করব, তার মধ্যে হয়তো অনেকের হিয়ারিং এ ডাক পড়তে পারে। অনুরোধ এটাই যে আপনারা যারা যাবেন, যখন হিয়ারিং এ যাবেন, কাগজপত্র যেমন বুঝাবেন, সাথে সাথে আপনিও স্ট্যাম্প সিলটা বুঝে নেবেন, না হলে আপনাদেরকে আবার এরা দ্বিচারিতা করতে পারে। নামের বানান ভুল, একার ওকার, তার জন্য ডাক পড়েছে। তাই আপনাদের বলবো
এটা শুধুমাত্র আপনাকে আমাকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়। কারণ এটুকু বলে যাই, আপনাদের বড় ভাইজানের নাম কি গো? ঠিক জোরে হলো না, আওয়াজ ঠিক পাচ্ছি না। আব্বাস ভাইজান অনেক আগেই আমাকে বলে দিয়েছে, জানি না উনি যেগুলো বলে আমরা দেখি অনেকটাই বাস্তবে মেলে। অনেক আগে আমাকে বলেছে যে তুই প্রস্তুতি রাখ, সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে, উকিলের সাথে কথা বলে রাখ। আমার এক হিন্দু, আমার এক মুসলমান, আমার নমশূদ্র, আমার দলিত, আমার আদিবাসী, আমার মতুয়া, যে কেউ হতে পারে, যদি একজন বৈধ ভোটারের নাম কাটা যায়, সেই ভোটাধিকারে বাঁচিয়ে নিয়ে আসার জন্য তুই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবি। তাই সুতরাং কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে পিছড়ে বর্গের মানুষ, কে নমশূদ্র, কে মতুয়া, আমাদের খামচিহ্ন দেখার দরকার নাই। আপনারা নিশ্চিন্তে থাকবেন, সংবিধানের 326 নম্বর ধারায় আপনার ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে। ওখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আপনি 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক, আপনার ভোটদানের স্বাধীনতা আছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কোন রাজনৈতিক চক্রান্তে পড়ে যদি কারো ভোটাধিকার কেড়ে নিতে চায়, তার মানে আর্টিকেল 326-কে সে ভায়োলেট করছে। তাই আর্টিকেল 326-এর অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনার পাশে আইএসএফ থাকবে, খামচিহ্ন থাকবে, শামসুর আলী মল্লিক সাহেবরা থাকবেন, বিশ্বজিৎ মাইতিরা থাকবেন, তাপস ব্যানার্জিরা থাকবে। আমরা আপনার পাশে থাকবো, আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করব। ভয় পাওয়ার, এটা ভয় পাওয়াতে চাইছে, আমরা ভয় পেলে অসুবিধে হবে, আমরা ভয় পাবো না, লড়াই করবো। এটুকু একটা কথা বলে দিই, আমি শুনছিলাম এখানে প্রোগ্রামটা অন্য জায়গায় হওয়ার কথা ছিল, সেখানে হয়নি, অন্য জায়গায় হয়েছে। আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধু ভাইদেরকে, তারা যথেষ্ট সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাবো দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত বাপ ভাইদের সাথে সাথে আজকে পাল্লা দিয়ে মা বোনেরাও আজকে এসে বুঝিয়ে দিয়েছে আইএসএফ কে শুধু বাপ ভাইরা ভালোবাসে না, মা ভাইরাও আইএসএফ কে যথেষ্ট ভালোবাসে। আর মায়েরা আজকে এখানে এসে বুঝিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে বার্তা দিয়ে দিয়েছে, শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদের তুমি মাথা কিনতে পারবে না। স্কুলে শিক্ষক চাই, হসপিটালে ডক্টর চাই, তাহলেই মায়েদের ভোটটা হয়তো কিছুটা তুমি পেতে পারো। তবে মায়েদের বলবো, আমি 1000-1200 টাকার বিরুদ্ধে নয়, যেটা দিচ্ছে সেটা ছাড়বেন না। কিন্তু যদি মায়েরা রাজ্য পরিচালনার দায়িত্ব আগামী দিনে আমাদের হাতে তুলে দেন, 1000-1200-এর পরিবর্তে মায়েদের গেলে মাস গেলে 5000-এর ব্যবস্থা আইএসএফ করে দেবে। তার পরিবর্তে কিছু কাজ বুঝে নেবে। শুধু তাই নয়, মায়েদের বলে যাই, 1000-1200-এর পরিবর্তে যেমন 5000-এর ব্যবস্থা বলছি, সাথে সাথে হসপিটালে গেলে বিনা এতে পয়সা খরচে ট্রিটমেন্ট পাবেন। আপনার ছেলেরা যে স্কুলে পড়ে, সেই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থাকবে। আপনার স্বামীরা যে কাজ করে, তাদের কাজের মূল্যায়ন হবে, তাদের কাজের মজুরি ঠিক হবে, এবং আপনার স্বাধীনতা থাকবে, আপনার নিরাপত্তা দেওয়া হবে। এক কথায় বাংলা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা পাবে যদি আপনাদের ভোট আমাদের পক্ষে আসে, আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব যদি আপনারা দেন। যদি কেন বললাম, আপনারা ডিসাইড করবেন। তো এই এসআইআর হচ্ছে, ও আপনি যাকে জিতিয়েছেন তার জন্যই তো হচ্ছে। সে যদি 90,000 অফিসার না দিত, এখন হতো এসআইআর? বলেন আপনারা, হতো কি? এত শর্ট পিরিয়ডে হয় ওটা, এত শর্ট পিরিয়ডে? তাই এটা নিয়ে শুনছিলাম, এখনো বাস্তব জানি না, তাও বলে রাখি, নাকি মাধ্যমিকের সার্টিফিকেট দিলেও হবে না। মানেটা কি ভাই? এই অ্যাডমিট দিলে হবে না, সার্টিফিকেট দিতে হবে। মানে ভারতবর্ষের ভোটাধিকার হতে গেলে মাধ্যমিক পাস হতে হবে? এইরকম আইন হচ্ছে নাকি নতুন? তার আগে তো পরিকাঠামো তৈরি করতে হবে ভাই। এই যে আমি এখানে আসে ভাষণটা দিচ্ছি, যদি এই স্টেজ পরিকাঠামো না থাকতো, ভাষণ কি দিতে পারতাম? তো আপনি যদি বলেন যে অ্যাডমিট কার্ড হবে না, সার্টিফিকেট লাগবে, অর্থাৎ পাস করেছে মাধ্যমিক লাগবে, তার ব্যবস্থা আপনি আছেন? সারা ভারতবর্ষে, এই শুধু মোদিজির আমলে বলছি, সারা ভারতবর্ষে প্রায় 1 লক্ষ স্কুল বন্ধ হয়ে গেছে। ক্ষতি কার হয়েছে? দলিত, আদিবাসী, মুসলমানদের।
তাহলে এত যদি স্কুল বন্ধ করতেন ছেলেরা পড়বে কোথায়?